ওসাকার আরেকটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক, এটা হচ্ছে নানবা, যেটাকে আমরা নাম্বা বলবো, নাম্বা পার্ক। এই পার্কে কোনো টাকা পয়সাই লাগে না। আমরা এই পার্কে এখন যাব, এখানে দেখব কি কি আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আবারও অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম, জাপানের পঞ্চম পর্ব। আসলে ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো রাইট টাইমে দিতে পারি না। নাম্বা পার্কস সুন্দর, এখানে অনেক সুন্দর, আপনি আসলে বুঝতে পারবেন। কোন দিক দিয়ে যাব? এই যে একটা লিফট। এন্ট্রান্স নাম্বা পার্কস। হোয়াইট ক্যামেরার দিকে তাকাই আছে বাবা। নিচতলা মনে হয় শপিং মল। আমাদের ওসাকা আপা হোটেল থেকে মোটামুটি 5 থেকে 10 মিনিট সময় লাগে এই নাম্বা পার্কে আসতে। এখানে শপিং মলের উপরেই রয়েছে। তো এখানে অনেকগুলো শোরুম দেখতে পাচ্ছেন, যেগুলো ব্র্যান্ড শপ। এখানে আননোন অনেক ব্র্যান্ডও আছে, হয়তো আমাদের দেশে প্রচলিত নয়, বাট এসব দেশের জন্য অনেক বিখ্যাত। তারা এই পার্কে অনেক কিছু আর্টিফিশিয়াল বানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই কাপড়রা বসে আছে এবং ছবি তুলছে। সুন্দর একটি জায়গা, এবং আশেপাশে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আপনি দিনের বেলায় আসলে এখানে অনেক ছবি তুলতে পারবেন। এখানে পার্কিং করা যাবে না, কিন্তু এখানে পার্কিং করছে। একটা সময় তারা কার্ড দিয়ে গেছে, বাট সেই কার্ড দেওয়ার পরেও তারা এখান থেকে সরায় নাই। তো এখন এদের কর্তৃপক্ষ এসে নিয়ে যাচ্ছে এই গাড়িতে করে। 5,000 টাকার মতো জরিমানা দিয়ে এইটা আবার নিয়ে আসতে হবে। এই যে চিন্তা করেন, স্ট্রিক্ট ল। এটাই সেই নাম্বা স্টেশন। স্টেশনটাই হেরিটেজের মতো। নাম্বা স্টেশনের পাশে আপনি অনেকগুলো খাবারের দোকান পাবেন। এই যে দেখছেন, অনেক ভিড় এখানে। এখানে প্রচুর পরিমাণে খাবার পাওয়া যায়, স্ট্রবেরি থেকে শুরু করে এভরিথিং। জাপানিজ অনেক ফুডও আপনি এখানে ট্রাই করতে পারেন। এবং এর আশেপাশে অনেকগুলো সুপার শপ আছে, আপনি আপনার পছন্দ মতো জিনিস কিনতে পারবেন। এইখানে প্রত্যেকটা জিনিসের দাম অনেক রিজনেবল প্রাইজে রয়েছে, বাট আমার মনে হয় সবগুলোই চায়না থেকে এসেছে, তো চায়না আরও বেটার আমার কাছে মনে হয়েছে। বাট জাপানের মতো, চায়নার মতো। পরের দিন সকালবেলা আমরা আবার বের হয়ে গেলাম ওসাকা ক্যাসেলের উদ্দেশ্যে। যেহেতু ক্যাসেলে না আসলে কেমনে হয়, এখানে সবাই যায়, আমরাও যাচ্ছি। এবং যাওয়ার পথে আমাদের হোটেল থেকে যে মেট্রো স্টেশনে যেতে হবে, সেটা যাওয়ার পথে আমি দেখলাম অ্যাপেল স্টোর। যতগুলো জায়গায় গিয়েছি, অ্যাপেল স্টোরটা দেখলে একটু ভালো লাগে। আমি যদিও এটা দেখেছি কালকে রাতে, এই জন্য আর এখন বুঝলাম না। একই সবগুলো অ্যাপেল স্টোর একভাবেই ওরা রেডি করে, সুন্দর আছে। যাই হোক, আন্ডারগ্রাউন্ডে ঢুকে আবার আন্ডারগ্রাউন্ড থেকে উঠে যাচ্ছি। মানে আমরা আসলে মাটির কত নিচে আছি আমরা নিজেরাও জানি না। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে কত নিচে আছি। এখান থেকে আমরা ট্রেনে করেই যাব। এক্সিট 3 দিয়ে বের হলাম। এই জায়গায় একদম ফাঁকা, আজকে সানডে, এই জন্য মনে হয় কোনো কাজ নাই, একদম ফাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন খুব মানুষ কম। তো এখান থেকে আমাদেরকে 500 থেকে 600 মিটার হাঁটতে হবে। সো সবাই ওসাকা ক্যাসেলের উদ্দেশ্যেই যাচ্ছে। আমরা হাঁটা শুরু করলাম। রুয়াই ঘুম থেকে উঠে গেছে। এখন আমরা এখানে একটা ব্রিজ পার হবো। রাস্তাঘাট অনেক পরিষ্কার। শহরের চেয়ে একটু যদি আউটসাইডে যাওয়া যায়, তাহলে রাস্তাঘাট অনেক পরিষ্কার থাকে। এমনিও পুরা জাপানটাই আমি দেখলাম যে নিট অ্যান্ড ক্লিন। এই যেখানে একটা লেকের মতো আছে, এটা পার হতে হবে। এটা পার হওয়ার পরে ওই যে সামনের দিকে হচ্ছে ওসাকা ক্যাসেল। আমি আপনাদেরকে পুরা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, দেখাবো। আর ওসাকার এই টিকিটটা আমরা অনলাইনেই কেটেছি, ক্লুকেও আছে, টিকিট ইজিলি কাটতে পারবেন। আমরা দূর থেকে ওসাকা ক্যাসেল দেখতে পাচ্ছি। এই ওসাকা ক্যাসেল নির্মাণ করেন বিখ্যাত সামন্ত শাসক তোয়োতোমি হিদেয়োশি, যা 1583 সালে।
এই দুর্গটি বহুবার যুদ্ধ, আগুন, বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান মূল ভবনটি কংক্রিট দিয়ে নির্মিত হয় 1997 সালে সম্পূর্ণরূপে সংস্কার করা হয়েছিল। তবে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা অবশ্যই অনলাইনে টিকিট করবেন। দেখতে পাচ্ছেন অনেক বড় লাইন। যেহেতু আমাদের অনলাইনে টিকিট করা ছিল, আমাদের কোনো লাইন ধরতে হয় নাই। আমরা জাস্ট কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ভিতরে ঢুকে গিয়েছি এবং বর্তমানে ওসাকা ক্যাসেলের ভিতরে একটি জাদুঘর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সব জায়গায় ভিডিও করা যায় না, তবে এর উপরতলা থেকে পুরো ওসাকা শহর চমৎকার দৃশ্যে দেখা যায়। আমরা উপরেও নিয়ে যাব। উপরে গেলে আপনার মন ভালো হয়ে যাবে। এই যে দিক দিয়ে যেতে হবে। তো আমি যখন উপরে গেলাম, দেখলাম অনেক পর্যটক এখানে ছবি তুলছে। তা আমরাও এখানে কিছু ভিডিও করে রাখলাম, ছবি তুললাম। তবে একটা কথা বলে রাখতে হবে, সবখানে আপনি ক্যামেরা ইউজ করতে পারবেন না। এটা কিন্তু ভালোই রেস্ট্রিকশন রয়েছে, কারণ এখানে কিছু তাদের ঐতিহ্যগতভাবে জিনিস রয়েছে যা তারা চায় না ভিডিওর মাধ্যমে মানুষ নিয়ে যাক। একটা জিনিস অবাক লাগছে, এখন আমরা ওসাকা ক্যাসেল থেকে হোটেলের দিকে যাচ্ছি। স্টেশনে 2-1 জন ছাড়া কেউ নেই মেট্রো স্টেশনে। বাট কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ট্রেন সময় মতোই আসবে। মানুষ থাকুক বা না থাকুক, আমাদেরকে নিয়ে যাবে, পৌঁছে দিবে আমাদের গন্তব্যস্থলে। পুরা স্টেশনে আমরা 4-5 জন দেখতে পাচ্ছি। একটু শহর থেকে বাইরে তো, এই কারণে। আবারও দেখছেন মাটির কত নিচে আমরা যাচ্ছি, যেখানে যে আমরা আমাদের ট্রেনটা ধরতে পারবো। এটাই আমার কাছে এদের টেকনোলজি অবাক লাগে। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কিভাবে তারা এত সুন্দর মেইনটেইন করছে, এটা আসলে বলে শেষ করা যাবে না। আমাদের হোটেলের যে এক্সিট গেট রয়েছে, ওই স্টেশনে যেতে আমাদের মাত্র 7 থেকে 8 মিনিট লাগবে। টাইম টু টাইম কাজ হবে, কোনো রকমের বিলম্ব নেই। এটাই সবচেয়ে ভালো লাগে। পরের দিন আমরা হোটেল চেক আউট করলাম। চেক আউট করে আমরা এখন এয়ারপোর্টে যাব, যেহেতু আমাদের টোকিও থেকে ফ্লাইট। তবে এইখানে একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করবা। এইবার এই এয়ারপোর্টে আমার একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। প্রথমে চলে আসলাম ওসাকার ডোমেস্টিক ফ্লাইট যেখান থেকে ছাড়বে সেখানে। এখান থেকে আসলে আমরা কানেক্টিং ফ্লাইটেই কিন্তু যাব মালয়েশিয়ার উদ্দেশ্যে। আমরা কিন্তু বাংলাদেশে ব্যাক করেছি, পরে এখান থেকে আমরা মালয়েশিয়া গিয়েছি। সো এখানে আমরা লাগেজ দিয়ে ডোমেস্টিক ফ্লাইট ধরবো, এবং এই ফ্লাইট ধরার আগে আমাদের প্রায় 45 মিনিটের মতো এক্সট্রা টাইম ছিল। আমরা লাউঞ্জে বসে গেলাম। এই লাউঞ্জটাও কিন্তু আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেয়েছি। এখানে আমরা খাবার খেয়ে নিলাম। ওসাকার ডোমেস্টিক এয়ারপোর্টে এই জাপানিজ কেক, যেটা অনেক বিখ্যাত, মানুষ লাইন ধরে কিনছে। তো ফারিয়া বলছিল যে আমরাও একটু খেয়ে দেখি, তো আমিও এখানে অর্ডার করলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লাইন ধরে সবাই এই কেকটা কেন জানি খায়। যাই হোক, ফ্লাইটের টাইম হয়ে গেছে। জাপান এয়ারলাইন্সের সাথে আমার প্রথম যাত্রা। এই জাপান এয়ারলাইন্সে করেই আমরা ওসাকা থেকে নারিতা বিমানবন্দরে পৌঁছাবো। আর যেহেতু প্রথম জাপান এয়ারলাইন্সে চড়ছি, মজাই লাগছিল। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, এই ফ্লাইটে যে আমাদের কিন্তু আরও 4-5 ঘন্টা থাকতে হবে। তাই আমরা নারিতা নেমে কি করলাম, খুঁজতেছিলাম কিভাবে 4 ঘন্টা লাউঞ্জ ছাড়া থাকা যায়, কোনো হোটেল আছে কিনা এয়ারপোর্টের ভিতরে। ফাইনালি আমরা গুগলের মাধ্যমে জানতে পারলাম এই নারিতা এয়ারপোর্টে একটা হোটেল আছে। যেহেতু আমি বাচ্চা নিয়ে গিয়েছি, রেস্টের দরকার আছে, এই যে ডে রুমস অ্যান্ড শাওয়ার্স। এইখানে আপনি চাইলে থাকতে পারবেন, ঘুমাইতে পারবেন। কয়েক ঘন্টার জন্য কত টাকা এখানে কিন্তু লেখাই থাকবে। এখান থেকে একদম ফ্লাইট দেখাই যায়। ওয়াশরুমটাও অনেক ভালো, তার পাশাপাশি এখানে কিন্তু আপনি ঘুমাইতেও পারবেন। সেজন্য আমরা এখানে রেস্ট নিলাম এবং পরবর্তী আমাদের যে মালয়েশিয়ার ফ্লাইট রয়েছে ওই ফ্লাইটের জন্য অপেক্ষা করলাম। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক দিন অপেক্ষা করেছেন। আসলে আমি অনেক ব্যস্ত একজন মানুষ, তার পাশাপাশি মাঝে মাঝে ভিডিও বানাই। দেখা যায় যে কোনো ভিডিও 2-3 মাস, 4 মাস বা 1 বছর পরেও দিয়ে থাকি, কারণ সারাদিন ক্লাস নিতে হয়। আপনারা সবই জানেন আমার সম্পর্কে। যাই হোক, দোয়া করবেন, নেক্সট ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।